আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন, পরিচয় করাতে চাই তাদের সাথে। তবে তাদের পরিচয় করিয়ে দেওয়ার আগে একটা চমৎকার বিষয় আপনাদের বলতে চাই। তারুণ্য নিয়ে যারা কাজ করেন তারা কিন্তু যে কোনো মুহূর্তে আমার বা আপনার চেয়ে অনেক বেশি আপডেটেড থাকেন, কারণ তরুণরা প্রতিদিন একটু করে বদলে যাচ্ছে, বদলে দিচ্ছে তার চারপাশের পৃথিবী। তবে এই বদলে দেয়া এবং বদলে যাওয়ার মধ্যে তাদের মনের খোঁজ আমরা কজন রাখি, এটা একটা বিশাল প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে। তাদের অধিকারগুলো তারা নিশ্চিত করে নিচ্ছে, কিন্তু তাদের মানবাধিকার কতখানি সুরক্ষিত থাকছে, তাদের সুস্থতা কতখানি নিশ্চিত করতে পারছে সমাজ বাস্তবতা, এই বিষয়গুলো নিয়ে আজ আমরা কথা বলতে চাই। দুজন চমৎকার মানুষ আছেন, ডান থেকে পরিচয় করাতে চাই। আমাদের সাথে আছেন ডক্টর রেহনুমা করিম, যিনি প্রতিষ্ঠাতা হিরোজ ফর অল, এবং একই সাথে একজন মানবাধিকার কর্মী আমাদের সাথে আছেন মনিরা রহমান। শুভ সকাল, স্বাগত দুজনকে সকালের বাংলাদেশে। কেমন আছেন আপা? কেমন আছেন? আমরা ভালো আছি, আপনারা কেমন আছেন? আছি, বেশ ভালো আছি। আপনার সাথে মানে আপার সাথেই যদি যেহেতু আপনার সাথে কথা হচ্ছিল ব্যাক স্টেজে, বলছিলেন খুব তাড়াতাড়ি আপনার সকাল শুরু হয়, এটা আনুমানিক 4:30টার দিকে, এটা একটু শুনতে চাই। মানে এত এই সময়ে এসে আমরা দেখা যায় দেরিতে ঘুমাই, দেরিতে উঠি, তো এটা কিভাবে মেনটেন করেন বা সকালটা কিভাবে শুরু করেন? না, আমি এটা যেমন 10 বছর ধরে প্র্যাকটিস করছি যে সকালটা যদি আমরা জিততে পারি তাহলে পুরো দিনটা জিততে পারি। তো ওটার জন্য আমি চেষ্টা করি যে 10টা থেকে 11টার মধ্যেই যাতে ঘুমিয়ে পড়তে পারি, আর ভোর 4:30 থেকে 5টা একটা কিন্তু হয় 10টা থেকে 11টার মধ্যে আমি একদম এটা রেজিমেন্ট করে ফেলি। আমি যেমন আমেরিকাতে 6 মাস আর বাংলাদেশে 6 মাস, আমেরিকাতে যখন থাকি ওটা তো পুরোপুরি রেজিমেন্টেড। এখানে আসলে যদিও বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা বাধাটা দেয়, কিন্তু 11টা-12টার আগে তো রাতের খাবারই শেষ হয় না। কতগুলি জানতে কি করে আমি তখন একদম রেজিমেন্ট যে আমি 11টার মধ্যে আমার বাসায় আসতে হবে, আর 7টার মধ্যে আমি চাই 7টা-8টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে ফেলে ঘুমিয়ে পড়ি। আর ভোরবেলাটা ওটা আমার সময়, আমি ফোনটা রেখে দিই আরেক জায়গায় অন্য ঘরে, আর নিজের মতন করে ঘুম থেকে উঠে 1 ঘন্টা আমি নিজেকে প্রাইম করি। নামাজটা পড়ে একটু রবীন্দ্রসঙ্গীত বা বিটোভেন ওটা ছেড়ে হাতে কফিটা নিয়ে সারা দিন কি করব না করব ওটা নিয়ে একটু হালকা চিন্তা ভাবনা করে দিনটাকে স্টার্ট করি। তো রিসেট আমাদের প্রত্যেকেরই কিন্তু প্রতিদিন একটা রিসেট বাটনে প্রেস করা দরকার, আর ওই রিসেটটা যদি সুন্দরভাবে হয় তাহলে পুরো দিনটা আমি দেখেছি একটা খুব সুন্দর একটা প্রোগ্রেশনে চলতে থাকে। আর ওইটার জন্যই আমি সবসময় আমার স্টুডেন্টদেরকেও বলি, ইউ হ্যাভ টু উইন দ্য মর্নিং, তাহলে এভরি ডে দ্য হোল ডে উইল বি ইউ আর গোয়িং টু বি আ চ্যাম্পিয়ন। বাহ, এটা যদি সহজ করে বলি, জয়ী আপনাকে দিনের শুরুতেই হতে হবে। দিনের শুরুতে যদি জয়ী হওয়া যায় তাহলে সারা দিন জুড়ে জয় আপনার সঙ্গী হয়ে থাকবে, এতটুকু নিশ্চিত হয়ে বলা যায়। মনিরা রহমান আছেন, তার কাছে যেতে চাই। আপা, দিনের শুরুটা কি করে করেন, মানে ইউজুয়ালি কি করে করেন আর কি? আচ্ছা, আমার একটু ভ্যারি করে, একেবারে নিয়মিত করতে পারি তা না। তবে আমি কোভিডের সময় একটা কাজ শুরু করেছি, সেটা আমার ছাদ বাগান। তো সকালবেলাটা ওই ছাদ বাগানে যেতে না পারলে আমার মনটা আকুপাকু করে। তো ওইটা আমার একটা দারুণ সময় কাটে। একদম ভোরের আজানের পরে যখন ওই সময়টাতে যাই, নীরব থাকে আর ওই গাছগুলোকে ছুঁয়ে দেখা, এটা একটা অসাধারণ অনুভূতি দেয় আমার। ঘন্টাখানেক আমি ওখানে কাটাই, তারপরে এসে দিনের জন্য যা প্রস্তুতি নেওয়া। কি কি ধরনের গাছ আছে আপনার ছাদ বাগানে? অনেক গাছ, মানে আমার তো এবার প্রচুর হলুদ হয়েছে, আপনার মিষ্টি আলু হয়েছে, সফেদা গাছ আছে, লেবু গাছ আছে, জামরুল গাছ আছে। আমরা একদিন সকালবেলা আপনার ছাদ বাগানে বাগান পরিচর্যা করছেন, এটাও দেখাতে চাই। একদম একদম অসাধারণ একটা বিষয়। কি আমার মনে হয় যে প্রকৃতির সাথে যতক্ষণ থাকা যায় ততক্ষণই কিন্তু নির্মল থাকা যায়, এবং এই গাছগুলোর যে যুদ্ধ করে বেড়ে ওঠার, ধরেন খরা যখন আসছে, অতিবৃষ্টি যখন হচ্ছে, এগুলোর মধ্যে দিয়েও যে ওরা কিভাবে নিজেকে টিকিয়ে রাখে, এই জিনিসটা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। তো ওটা আমার জন্য একটা, আর হলো আমার না বলা কথাগুলো ওদেরকে বলতে পারি আমি। তো একটা দারুণ একটা সময়, দারুণ একটা সময় নিশ্চয়ই। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে স্বার্থপ্রবণ মানব মনের আত্মশুদ্ধির জন্য প্রকৃতির কাছে যাওয়া উচিত, কারণ গাছ থেকে বোঝা যায় যে স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে কিভাবে একে অন্যকে জায়গা করে দিতে হয়। প্রকৃতি কিন্তু আমাদের এটা শেখায়। একটু ভাবুন, এই বিষয়টা ভাবাটা খুব গুরুত্বপূর্ণ। একদম। আপা পড়াশোনা করেছেন হয়তো দেশের বাইরেই, এবং আপনি শিক্ষকতা করছেন স্টেট ইউনিভার্সিটিতে নিউ ইয়র্কে।
সেখানে অনেক তরুণদের সাথে আপনার প্রতিনিয়ত কথাবার্তা বা মনের একটা ভাবের আদান প্রদান ঘটে। তরুণদের বুঝে ওঠা বা মানে আপনি যে প্রফেশনে আছেন সেখান থেকে তাদের মনস্তত্ত্বটা কতটুকু বুঝতে পারেন বা তাদের নিয়ে যে কাজ করছেন সেটার অভিজ্ঞতাটা একটু বলবেন। আমি আমার নন প্রফিটটা করেছি এই তরুণদেরকে সাহায্য করার জন্য, কারণ আমি 2008 থেকে যখন পড়ানো শুরু করি, আমেরিকাতেও বাংলাদেশেও আমি পড়াই, তো দুই দেশেই দেখেছি আমি অ্যাংজাইটি একটা এপিডেমিকের মতন ছড়িয়ে যাচ্ছে। আগে কিন্তু আমরা কখনো বলতাম না আমি ডিপ্রেসড, স্ট্রেসড। আমি বড় হওয়ার সময় এগুলো আমি কখনোই বুঝিই নেই এটা কি। কিন্তু আমাদের সময় তো বিষয়টা এরকম ছিল যে মন খারাপ এটা বললে মা বলতো যে ক্ষুধা লাগছে তোমার, খেতে শুয়ে পড়ো, ভাত খেয়ে শুয়ে পড়ো। মন খারাপ আবার কিসে? মন খারাপ কি জিনিস? কিন্তু এখন ওদের কথায় কথায় ওরা যেমন পরীক্ষা দিতে গেলে ওদের অ্যাংজাইটি অ্যাটাক, কোনো কিছু করতে গেলে অ্যাংজাইটি অ্যাটাক, স্ট্রেস, ডিপ্রেস, এই জিনিসটা আর সুইসাইড রেটটাও প্রচুরভাবে বেড়ে গিয়েছে বোথ কান্ট্রিজে। আর ড্রাগ অ্যাডিকশন, ওইগুলো যখন দেখলাম তখন আমি ওদের সাথে কথা বলা শুরু করলাম যে মানে তোমরা কেন এটার উপরে নির্ভরশীল হচ্ছে। তখনই ওরা বললো আমাদের লাইফে পারপাস খুঁজে পাচ্ছি না, আমাদের মিনিং নাই, পড়াশোনা করেও আমরা যে কিছু করব ওর মধ্যেও আমরা মিনিং খুঁজে পাচ্ছি না। আর আমার মনে হয় আমরা তো টেকনোলজি নিয়ে বড় হয়নি, এই জগতে এই জেনারেশন তো বড় হয়েছে টেকনোলজি নিয়ে। একটা ওই আর্টিফিশিয়াল এনভায়রনমেন্টের মধ্যে থাকতে থাকতে আমরা ফেসবুকে অনেক ফ্রেন্ড আছে কিন্তু আমাদের কিন্তু রিয়েল ফ্রেন্ড খুব কম। তো কানেক্টিভিটি, সোশ্যাল রিলেশনশিপ, এই সোশ্যাল স্কিল, এই জায়গাগুলোতে আমাদের তরুণরা একটু পিছিয়ে পড়াতে আমরা যে রেজিলিয়েন্টভাবে আমাদের কোনো সমস্যা আসলে কিন্তু আমরা লাভ দিয়ে আবার ওটাকে মোকাবেলা করে অ্যাডাপ্ট করার চেষ্টা করি। কিন্তু এখনকার জেনারেশন আমি দেখেছি কোনো সমস্যা আসলে ব্যাপার তারা ভেঙে পড়ে, তারা উঠে দাঁড়াতে ভয় পায়। তো এই জায়গাটায় আমাদের বিশাল একটা কাজ করার সময় এসেছে, আর যার জন্য আমি মনিরা আপাকে অনেক সাধুবাদ জানাই। আপনি চমৎকার বলেন, তবে কিছু ক্ষেত্রে নিশ্চয়ই এর ব্যতিক্রমও আছে। অন্তত 24-এর গণঅভ্যুত্থানে আমরা তরুণদেরকে যেভাবে অন্যভাবে সাহস কিন্তু মানে শুরু থেকেই শুরু হয় আমার কাছে মনে হয়, এবং তরুণরাই কিন্তু আমরা এই সময় না 52 ভাষা আন্দোলন বলেন, যে কোনো আন্দোলনে তারুণ্য সবসময় যে কোনো সময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য যে শক্তি দরকার, সাহস দরকার, সেটা কিন্তু এই তারুণ্য। এবং এই তারুণ্য কিন্তু একদম সেলফলেস ভাবে কাজ করে যায়, সে নিজে কিন্তু গুলির সামনে কোনো প্রাপ্তির আশায় এগোয় না। তো এই যে জিনিসটা, আমিও তো একসময় তরুণ ছিলাম এবং আমরাও তখন নানাভাবে এই ধরনের ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলেছি। তো একটা জিনিস আমার কাছে মনে হয় যে এই তরুণদের যদি একটা পরিবেশ দেওয়া যায়, তারা যে কত কিছু করতে পারে এবং কত সম্ভাবনা যে এর মধ্যে আছে এবং তারা যে করছে সেটাকে রিকগনাইজ করা, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং শুধুমাত্র আমাদের থাকা দরকার তাদের সাথে, তাদের পাশে, তাদের পথটাকে আর একটু সহজ করে দেওয়া। এবং এই সময়টা দেখেন এত যে ট্রমার মধ্যে দিয়ে গেছে, কিন্তু তারা কি থেমে আছে? এত যে কঠিন পরিস্থিতি, বন্ধু গুলি খেয়ে মারা গেছে, সে তাকে তারপরে সে নিজে আহত মানুষগুলো যখন কথা বলছে তখনও পর্যন্ত কিন্তু সে দেশের কথা বলছে। মানে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, বিশাল শিক্ষণীয় ব্যাপার। পুরো পৃথিবী আমার মনে হয় আমাদের কাছ থেকে এই ব্যাপারে শিখেছে। না, নিশ্চয়ই এটা শিখবার কোনো বিকল্প নেই। তারুণ্য যে রেণুপা যা বলছিলেন যে তারুণ্যকে তিনি আন্তর্জাতিকভাবেও দেখেছেন যে অল্পতে তারা ভেঙে পড়ে বা নুয়ে পড়ে, যেটা খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া, কারণ জীবনের নানামুখী চাপে মানুষ খেই হারিয়ে ফেলে, এটাই স্বাভাবিক। সে একটা জায়গায় বাংলাদেশের তারুণ্য নিশ্চয়ই এবার ব্যতিক্রমী ভাবে নিজেকে প্রমাণ করলো। আর আমি খুব গর্বিত বোধ করি যে আমাদের এই বাংলাদেশের এই তরুণদের কথাই কিন্তু আমি আমার ক্লাসে, আমেরিকার ক্লাসে বলছি, আর ওদের ওই ভিডিওগুলোও দেখাচ্ছি। ওরা অবাক হয়ে যায় যে আমাদের দেশের ছেলে মেয়েদের সাহসটা কোত্থেকে এসেছে। আর এটাই আমাদের অনুপ্রেরণা যে আমাদের দেশের ছেলেমেয়েদের এই সাহসটা আছে। কিন্তু এখন আমাদের কিন্তু একটা প্রসেস যে এই অনেক কিছু দেখে আমরা মনে হচ্ছে যে তারা প্রসেসিং এর কিন্তু টাইম লাগে, কিন্তু ওই একটা সময় আছে যে এই ট্রমাগুলো কিন্তু আবার ব্যাক করবে। যেমন আমরা জানি আমরা পোস্ট পিটিএসডি যেটাকে বলি, পোস্ট ট্রমাটিক ইন্টারজেনারেশনাল ট্রমার কিন্তু একটা ব্যাপার আছে। ধরেন এখন যদি আমি এটা অ্যাড্রেস না করি, ধরেন আমাদের মুক্তিযুদ্ধের সময় কিন্তু পরবর্তী সময়ে আমরা কোনো হিলিং প্রসেসে যাই, এবং সেটারও কিন্তু একটা ইম্প্যাক্ট এখনো আমরা দেখতে পাচ্ছি। এখন ধরেন যে ঘটনাটা এই জুলাইয়ে হয়েছে, এটা যদি আমরা অ্যাড্রেস না করি
তাহলে কিন্তু এটাও আবার একটা ইম্প্যাক্ট কিন্তু এর পরবর্তী জেনারেশনের উপরে পড়বে। এবং যারা এটার মধ্যে দিয়ে গেছে তারা অলরেডি আপনার 6 মাসের বেশি হয়ে গেছে, 3 মাসের পরে হলেই কিন্তু পিটিএসডিতে চলে যেতে পারে এই ধরনের ট্রমা। এবং আমরা দেখতেও পাচ্ছি প্রচুর মানুষের মধ্যে, এবং শুধু তাই না, যারা সরাসরি না, যারা কিনা অপ্রত্যক্ষভাবে এটার দেখেছে, উইটনেস করেছে, তাদের মধ্যে এই ট্রমা হচ্ছে। এখন শিক্ষকদের মধ্যে হচ্ছে, প্যারেন্টসদের মধ্যে হচ্ছে। তার মানে এখন কিন্তু সর্বত্র আমরা দেখতে পাচ্ছি যে এই ট্রমাকে যদি আমরা অ্যাড্রেস না করি, আপনি যেটা বললেন পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, এটা কিন্তু সিভিয়ার ফর্মে মেন্টাল ইলনেস। না নিশ্চয়ই আপনার নিশ্চয়ই মনে আছে আমরা রংপুরে আবু সাইদের সেই দৃশ্য কারো পক্ষেই ভোলা সম্ভব না। কোনো সুস্থ মানুষ যদি তা দেখে থাকেন, জীবনের যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে সেই বিস্মৃতি তাকে তাড়া করে ফেলবে, এবং এটা থেকে বেরিয়ে আসবার একটা আলোচনা প্রয়োজন, একটা কথা প্রয়োজন, একটা প্রক্রিয়া প্রয়োজন। সেই প্রক্রিয়ার জায়গায় আপনারা দুজনই তারুণ্য নিয়ে কাজ করছেন, একজন অধিকার নিয়ে কাজ করছেন, একজন তাদের মনস্তত্ত্ব নিয়ে কাজ করছেন। একটু শুনি আপনাদের কাছ থেকে, অন্তত এই সংকট পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশের তারুণ্যের এই মনস্তাত্ত্বিক যে সংকটটা বা অধিকার সুরক্ষিত করবার যে বা পরিবর্তনের যে বিষয়টি, এটি একজন মানবাধিকার কর্মী হিসাবে আপনি কিভাবে অ্যাড্রেস করবেন, তারপর একজন মনস্তত্ত্ববিদ হিসাবে আপনার কাছ থেকে জানতে চাইব। আমি যদি বলি যে আজকের দিনটা কিন্তু একটা বিশেষ দিন, আমরা হার্থ সামিট করছি, এটা তরুণদের জন্যই করছি, এবং এই ট্রমা উত্তরণে কত ধরনের টুলস আছে এবং টেকনিক্স আছে সেগুলোকে আমরা ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। এবং শুধুমাত্র সাইকোলজিক্যাল ইন্টারভেনশন না, এটার সাথে সাথে অন্য আর কি ধরনের ক্রিয়েটিভ থেরাপিউটিক অ্যাপ্রোচ আছে সেগুলোকে আমরা ইন্ট্রোডিউস করছি। আর্টস একটা খুব ভালো মাধ্যম, রং খুব ভালো মাধ্যম, চিন্তা, লেখা, পড়া, গান শোনা, সাউন্ড, এগুলো সব কিছুই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ক্রিয়েটিভ মাধ্যম। এগুলোকে আমরা এই হার্থ সামিটে ইন্ট্রোডিউস করছি ইউথদের জন্য, যে তারা কিভাবে হিল হতে পারে। একই সাথে কিন্তু আমরা সাইকোথেরাপি, কাউন্সেলিং এই সার্ভিসগুলো রেখেছি, এবং তার সাথে সাথে যে ইন্টারঅ্যাক্টিভ ডিসকাশনগুলো হবে, তো সেগুলো আমরা বলছি যে এটা তো একদিনে না সব শেষ হয়ে যাবে না, সব করা হয়ে যাবে না, কিন্তু এটা একটা শুরু। এই শুরুটা কেন, যে এই ইউথরা বুঝুক যে বাংলাদেশেই আসলে এমন কিছু সার্ভিস অলরেডি আছে যেগুলো তারা অ্যাভেল করতে পারে। কারণ আপনারা দেখেন যে স্টিগমার কারণে কিন্তু অনেকেই মেন্টাল হেলথ প্রবলেম থাকলেও বলবে না, অথবা তার সার্ভিসটা নিতে কিন্তু আগ্রহী হবে না। সুতরাং এই সার্ভিস নিতে আগ্রহী করার জন্য আমাদের কিন্তু স্টিগমাও ভাঙতে হবে। সো সেই জায়গাটায় সঠিক তথ্যটা কোথায় পাবো, আমি কোথায় গেলে সাপোর্টটা পাওয়া যায় এটা জানতে হবে, সেই সাপোর্টটা কিভাবে কাজ করে সেটা আমাদেরকে এক্সপেরিয়েন্স করতে হবে। তো আমরা আশা করছি আজকে দিনের মধ্য দিয়ে আমরা এরকম একটা অভিজ্ঞতা আমাদের তরুণদেরকে দিতে পারবো। আমাদের প্রায় 5,000 তরুণ আজকে কিন্তু এই বিভিন্ন সময়ে এই প্রসেসের মধ্য দিয়ে যাবে। এটা আমরা শুরু বলছি, এই ডায়ালগটা আমরা কন্টিনিউ করব, এবং আমরা বলছি একাডেমিক ইনস্টিটিউশনগুলোতে ওয়েলবিংকে কিভাবে ইন্টিগ্রেট করবে। এখানে কিন্তু এমন না যে একদিনে এটা শুধুমাত্র শিক্ষার্থীদের বিষয়, এটা কিন্তু একটা সিস্টেমের বিষয়। এই সিস্টেমে কিভাবে আমি অন্তর্ভুক্ত করব, সেই জায়গাটায় শিক্ষকও কিন্তু এখন আপনার যদি ট্রমাটাইজ হয় তাহলে সে কিভাবে ছাত্রকে সাহায্য করবে। তো সেই জায়গাগুলোতেও কিন্তু আমাদেরকে দেখতে হবে, এবং মনে রাখতে হবে যে এই ট্রমা ইনফর্ম কেয়ার অ্যাপ্রোচ অথবা মেন্টাল হেলথ এটা কিন্তু চ্যারিটি না, এটা আমার অধিকার, এটা প্রত্যেক মানুষের অধিকার। আপা এটাই একটু বিস্তারিত আপনাদের কাছ থেকে জানতে চাইবো, যে অধিকার প্রসঙ্গটা। একটা বিরতি নিয়ে ফিরি, তারপর আমরা একটু বিস্তারিত শুনবো। হার্থ সামিট নিয়ে যেহেতু আপা একটা ইঙ্গিত করলেন এবং কি হতে যাচ্ছে আজ সারাদিন জুড়ে আপনি বলছিলেন, অধিকার প্রসঙ্গে এসেই আমরা চুপ ছিলাম। অন্তত জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে একটা চিত্র আপনাদের একটু বলতে চাই। অঙ্গহানি হয়েছে এরকম প্রচুর সংখ্যক তরুণকে আমরা দেখেছি, চিরতরে জীবনের স্বাভাবিকতা লোপ পেয়েছে এরকম দেখেছি আমরা। আর যারা কোনোদিন চাইলেও স্বাভাবিক হতে পারবে না, মানসিকভাবে হতে পারবে কিনা এটা আপনি বলবেন আপা। তার আগে একটু আপনার কাছ থেকে জানতে চাই, তাদের মধ্যে কিছু মানুষকে ঘুরে দাঁড়াতে দেখেছি আমরা, এবং এত উদ্যমীভাবে তারা ফিরে এসছেন, আমি জানি না তারা আদতে নিজেদের অতীতটাকে উপলব্ধি করে খুঁজে পান কিনা যে এরকম আত্মবিশ্বাসী তারা কখনো ছিলেন। কেন হয় এরকম? আমি জানি না আপনারা জানেন কিনা, পোস্ট ট্রমাটিক গ্রোথ বলে কিন্তু একটা কথা আছে। অর্থাৎ ট্রমা যে একটা ডার্ক একটা সময়, একটা কঠিন সময় যখন যায়, ওই কিছু মানুষকে সেটা আরো শক্তিশালী করে তোলে, এবং তারা কিন্তু ওই সময় একটা অগ্রণী ভূমিকাও নেয়, এবং তাদের যে দৃষ্টিটা আরো অনেক প্রসারিত থাকে।
এবং সেই যে লেন্সটা তাদের মধ্যে থাকে সেখানে তারা নিজের না শুধু তারা তার কমিউনিটি তার সোসাইটিকে নিয়ে চিন্তা করে। ওই বৃহত্তর যে বিষয়গুলোকে যখন তারা কনসিডার করতে পারে এবং তার মধ্যে যে উদ্যম শক্তি যেটা দেখা দেয় সেটা কিন্তু সে একটা কনস্ট্রাকটিভ কাজে লাগাতে পারে। তবে মনে রাখতে হবে সেও কিন্তু ভালনারেবল হতে পারে, কারণ ট্রমার ক্ষেত্রে জীবনের কোনো না কোনো সময় গিয়ে কিন্তু আপনার এটা ট্রিগার করতে পারে। সো একটা মানুষ এখন অনেক শক্তিশালী তার মানে এই নয় যে তার সাপোর্ট দরকার নেই, তারও কিন্তু সাপোর্ট একটা দরকার আছে। তো সেই জায়গাটা আমাদের প্রোটেকশন সিস্টেমটা কি এটা ভালো করে খেয়াল রাখতে হবে এবং মনে রাখতে হবে যে ভবিষ্যতের জন্য কিন্তু সে ভালনারেবল হতে পারে। কারণ আমরা দেখেছি, আপনার মনে আছে রানা প্লাজার ঘটনার অনেক পরে গিয়েও কিন্তু যারা উদ্ধারকর্মী ছিল তাদের মধ্যে কাউকে কাউকে আমরা আত্মহত্যা করতে দেখেছি। তো সুতরাং যে কোনো সময়ের জন্য, আর এবার জুলাইয়ে যে ধরনের ট্রমা মধ্য দিয়ে গেছি, একটা মানুষের ঘটনা কিন্তু এত দীর্ঘ সময় ধরে চলা এবং সেগুলো দেখা এবং এখনো পর্যন্ত যে প্রসেস তাদের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, সেখানে কিন্তু বলতে হবে এটা একটা স্পেশাল কেয়ার দরকার। এবং বাংলাদেশে এই স্পেশাল কেয়ারটাকে আমরা যেমন ফিজিক্যাল হেলথের জন্য যতটা চিন্তা করছি, আমরা কিন্তু তার সাইকোলজিক্যাল যে ওয়েলবিং, তার যে হিলিং, তাকে যে সাপোর্ট দেওয়া, এটা নিয়ে কিন্তু আমাদের লোকও কম, জানার লোকও কম। নিশ্চয়ই এটাই আপনার কাছে আসতে চাই, রুমার আপার কাছে। কিন্তু তবে তার আগে আপা বলি, মনির আপা আপনি যা বলছিলেন তার মধ্যে দিয়ে আপনার কথার মধ্যে একটা লাইন আমার আবার মনে পড়েছে যে টাফ টাইম ক্রিয়েটস এ টাফ ম্যান। কিছু ক্ষেত্রে তার ব্যতিক্রম হতে পারে। আবার মনস্তত্ত্বের কথার ইঙ্গিত পেয়েছি মনির আপার কাছ থেকে যে হ্যাঁ, আমরা তো দেখছি অনেকে উদ্যমী হয়ে ফিরেছেন, অনেকে হয়তো এখনো ওই পিটিএসডির ঘোরটা কাটিয়ে উঠতে পারেননি, কিংবা কাউকে হয়তো নিকট ভবিষ্যতে যে এটা ট্রিগার করবে, এই একটা জায়গায় কি করণীয় আছে, কি করতে পারি আমরা? আমি আর আমার অর্গানাইজেশন 7ই আগস্ট থেকে আমরা প্রত্যেকটা হসপিটালে ঘুরছি এবং ওই ইমিডিয়েট যে সাপোর্টটা দরকার সেই সাপোর্টটা দিচ্ছি। আর তখনই দেখলাম এখনও কিন্তু সেদিন চক্ষু হাসপাতালে আমরা গেলাম, তখন ডক্টর খায়ের ওনার ডাইরেক্টর বলল যে আমরা ট্রিটমেন্ট দিচ্ছি কিন্তু তাদের মনস্তাত্ত্বিক সাহায্যটা কিন্তু হচ্ছে না। এই জায়গাটা আমাদের বিশাল সাহায্য দরকার, কারণ আমরা একটু আগেও তখন উনি বললেন যে এক ছেলে পুরো অন্ধ হয়ে গিয়েছে, সে জিনিসপত্র হাসপাতালে ভাঙছে, সে কিন্তু কপি করতে পারছে না। আমার হাত ধরে আরেকটা ছেলে এ বললো যে আমি এখন একজন বোঝা হয়ে যাচ্ছি আপু, আমি মরে গেলে বোধহয় ভালো হতো। তো ওই সময়টায় যখন আমরা বললাম যে আমরা আছি তোমার সাথে, তুমি একা না, তার ফ্যামিলির জন্য সাপোর্টটা দেয়, আমি বললাম যতদিন লাগে আমরা সাপোর্টটা দিচ্ছি, তার ট্রেনিংয়ের দরকার হলে ট্রেনিংটা দেবো। একটা আমেরিকা থেকে আমাদের যে কলিগরা, আমরা 92 ফাউন্ডেশন, বুয়েটের, তারপর এনএসইউ এর আমরা সবাই কিন্তু এসে আমরা দাঁড়াচ্ছি এখন ওদের পাশে। আমরা 60-এর উপরে ছেলেদেরকে সাহায্য করছি। তখন দেখছি সাহসটা ওদের আরেক লেভেলে চলে যাচ্ছে। ওই যে একটা ভঙ্গুর ছেলে যে আমার হাত ধরে কাঁদছিল, আরেকটা ছেলে তার মাত্র বিয়ে হয়েছে, 6 মাস হলো বিয়ে হয়েছে, তার চোখের অপারেশন হচ্ছে, সে আস্তে আস্তে ভালো হচ্ছে। তখন তাকে যখন আশাটা দিলাম আমরা আছি তোমার সাথে, শুধু ফোনে একটু কথা বলছি প্রতিদিন, অথবা তার সাথে যে দেখা করছি, তার সাথে আছি বলার সাথে সাথে তার ওয়াইফ, তার ফ্যামিলি বললো যে আপু আপনাদের সাথে কথা বলে তার অন্য একটা সাহস আসলো। এই যে সাপোর্টটা, আমরা তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না, এখন সবাই তাদের পাশে দাঁড়াতে হবে। আর তখনই কিন্তু তারাও একটা শক্তি হয়ে দাঁড়াতে পারছে। এই সাপোর্টটা, পারসেপশন দ্যাট উই আর নট অ্যালোন, এই লোনলিনেস থেকেই কিন্তু একটা বিশাল সমস্যা শুরু হয় মানুষের থেকে। আর আমাদের মাইন্ডটা কিন্তু একটা ব্যাটল ফিল্ড, যেখানে আমাদের থটসগুলো হলো আমাদের অস্ত্র, আমাদের ওয়েপন। তো কি থটসটা আমরা আমাদের মাথায় ঢুকাচ্ছি, পজিটিভ না নেগেটিভ, সাপোর্ট আছে কি সাপোর্ট নাই, ওই জিনিসটাই কিন্তু পরে ম্যানিফেস্ট করবে একটা সাহসে, একটা কারেজে। সো লং টার্ম ইম্প্যাক্টে, আর তাদের একটা তারা যখন একজন আরেকজনের সাথে কথা বলতে পারে, শেয়ার করতে পারে, আমি একা না, ওই স্পেসটাও কিন্তু ক্রিয়েট করতে পারে। একজন চলে যাচ্ছে টাঙ্গাইল, একজন বরিশাল, ওই একা কিন্তু একটা দ্বীপ হওয়ার জন্য তারা তখন আবার ভেঙে পড়ে। আবার যখন তাদেরকে এক করি আমরা, বা আমরা যখন কথা বলছি, তখন কিন্তু তারা আবার উজ্জীবিত হচ্ছে। তো এই জায়গাগুলো লাগবে। ফার্স্ট এইড একটা প্রোগ্রাম আছে আমরা যেটা করে থাকি, এই আপনারা জানেন যে ফিজিক্যাল ফার্স্ট এইড আছে, কিন্তু এরকম একটা ট্রমার ঘটনার পরে কিন্তু মেন্টাল হেলথ ফার্স্ট এইডটা খুবই জরুরি। তো এই জায়গাটা আমরা যেটা করছি যে ওই ব্যক্তি কিন্তু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শিখতে পারে। যেমন ধরেন তার যখন অ্যাংজাইটি খুব বেশি হয়ে যায়, তখন সে নিজেকে শান্ত করবে কিভাবে, গ্রাউন্ডেড করবে কিভাবে, এই যে নেগেটিভ থটটাকে সে পজিটিভ থটে কিভাবে আনবে,
কিভাবে সেলফ কেয়ার করবে। আপনি প্রতিদিন দাঁত ব্রাশের কথা বলেন, কিন্তু আপনি কি প্রতিদিন মনের যত্নের কথা বলেন? আদৌ কি জীবনে কখনো বলি কিনা, এটাই তো প্রশ্ন। সেটাই হলো কথা। তো এখন যে আমি যে মনের যত্নও যে একটা নেওয়ার ব্যাপার, এবং এটার জন্য যে কিছু প্রসেস আছে এবং খুব সহজভাবে আমরা এগুলো শিখে নিতে পারি, এটা যদি আমরা প্রতিনিয়ত করি তাহলে কিন্তু আমাদের ওই যে পরিস্থিতিটাকে মোকাবেলা করার জন্য যে মানসিক শক্তি দরকার সেটা আমরা পেতে পারি। মানে প্রাথমিক ধাক্কাটা উতরে যাওয়ার মতো সক্ষমতা আমার তৈরি হয়। আবার খুব অল্প সময় কি এটা শেখানোর কোনো সুযোগ আছে? ধরুন আমাদের এই আয়োজনে কি একটা ট্রিক আমরা শেখাতে পারি? যদি থাকে আমরা একটা বিরতি নিয়ে আপনার কাছ থেকে একটু শিখে নিতে চাই, দর্শকদের শেখাতে। আছেন মনিরা রহমান, মানবাধিকার কর্মী যিনি, এবং সেই সাথে আছেন ডক্টর রেহনুমা করিম, প্রতিষ্ঠাতা হিরোজ ফর অল। প্রশ্ন করছিলাম একটা বিরতিতে যাওয়ার আগে, কৌশল শিখাবেন বলেছেন আপনি, দর্শকরা অপেক্ষায় আছে কি করে মনের যত্ন নিতে হবে এবং ভালো রাখতে ফার্স্ট এডটা ব্যবহার করতে হবে। আপনি যদি একদম সহজ করে বলি, একটা ব্রিদিং এক্সারসাইজ তো আছে। আপনি একটু শ্বাস নেবেন, মনোযোগটা আপনার পুরোপুরি শ্বাসের উপরে থাকবে। আপনি শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, শ্বাস নিন, শ্বাস ছাড়ুন। শুধু আপনার মনোযোগ আপনার শ্বাস প্রশ্বাসের উপর রাখুন। এটা যখন আপনি এই শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ রাখতে পারবেন, তখন আপনার অক্সিজেনটা পুরোপুরি আপনার শরীরের মধ্যে যাবে, তাতে করে আপনি পুষ্টিটা পাবেন এবং আপনার চিন্তা করার শক্তিটাও বাড়বে, আপনার রক্ত প্রবাহ সহজ হবে এবং আপনি শান্ত বোধ করবেন। এটা একটা আছে। আরেকটা হলো যে গ্রাউন্ডিং যেটা বলি আমরা, সেটা হলো আমাদের 5টা ইন্দ্রিয় আছে। আমরা চোখ দিয়ে দেখি, ত্বকে স্পর্শ করি, কান দিয়ে শুনি, নাকে ঘ্রাণ নেই, আর জিহ্বা দিয়ে আমরা স্বাদ নেই। আমরা এই 5টা ইন্দ্রিয়কে খুব মাইন্ডফুলি ব্যবহার করি কিনা। যেমন আমার হাতে এখন একটা কাপ আছে, এই কাপের তাপমাত্রা কেমন আমরা এটা অনুভব করতে পারি। আপনারা চাইলে নিজেরাও নিতে পারেন, দেখতে পারেন কেমন লাগে এটা। আপনারা দেখেন যে এইটার আকারটা কেমন, এটা ধরতে কেমন লাগছে, শক্ত, এবং উপরের দিকে কেমন, নিচের দিকে কেমন, একটু অনুভব করার চেষ্টা করেন। এবং এটা যখন আপনি দেখলেন যে তাপমাত্রাটা অনুভব করলেন, উপরের দিকে তাপমাত্রা একরকম, নিচের দিকে তাপমাত্রা আর একরকম, আপনি হ্যান্ডেলটা একটু ধরতে পারেন, আপনি একটু একটা সিপও নিতে পারেন, একটু ঘ্রাণ নিতে পারেন, চায়ের চমৎকার একটা ঘ্রাণ পাচ্ছি আমরা, আপনার চেষ্টা করতে পারেন। এবং আপনি একটু একটা সিপ নিতে পারেন। তো আপনি কয়টা ইন্দ্রিয় ব্যবহার করলেন এখানে? আপনি আপনার ত্বকের ইন্দ্রিয় ব্যবহার করেছেন, আপনি দেখছেন রংটা কেমন, চায়ের রং অসাধারণ একটা লাল রঙের চা, তার তাপমাত্রা দেখলেন, আপনি স্পর্শ করলেন এবং আপনি ঘ্রাণ নিলেন এবং আপনি স্বাদ নিলেন। এই যে কাজটা করলেন, এই সময় আপনার মনটা কোথায় ছিল? এই কাজের মধ্যে ছিল, এখানেই। তো এই যে আপনার যখন অনেক অস্থির, অনেক কিছু মাথার মধ্যে ঘুরছে, আপনি আপনার কাছে যাই আছে, আমি কিন্তু আর কিছু করিনি, আমি একটা সাধারণ আমার কাছে ছিল এটা ব্যবহার করেছি। আপনি যে কোনো কিছু দিয়েই করতে পারেন। আপনি রাস্তায় যাচ্ছেন, আপনার জ্যামে বসে আপনার বিরক্ত লাগছে, আপনি একটু গ্রাউন্ডিং করেন। 5 4 3 2 1 5 things to see, 4 things to touch, 3 things to hear, 2 things to smell, 1 thing to taste। তো এটা আপনি ব্যবহার করেন, আপনার 5 ইন্দ্রিয়কে মাইন্ডফুলি আপনি গ্রাউন্ডেড ফিল করবেন। আপনি যখন ঝড় হয় নিশ্চয়ই আপনি গাছের মগডালে থাকতে চাইবেন না, আপনি নিশ্চয়ই নিচে না, আপনাকে গ্রাউন্ডেড করতে চাইবেন। এটা হলো একটা গ্রাউন্ডিং এক্সারসাইজ। বাহ, চমৎকার। আপনারা দুটো টেকনিক শিখলাম, একদম শেষ পর্যায়ে, শেষ মিনিটে আছি। আপনার কাছ থেকে একটা তরুণদের টিপস দিতে চাই। আমি যেমন আপুর সাথেই একমত হয়ে বলবো যে পাওয়ার অফ নাও, একার্ট টোলের একটা বই আছে দ্য পাওয়ার অফ নাও, সেখানে এই যে গ্রাউন্ডিং এর মতোই প্রেজেন্ট মোমেন্টটা, আমরা কি পাস্টে গেল ওটা নিয়ে চিন্তা না করা, রিগ্রেট না করা, ফিউচারে কি আসতে যাচ্ছে ওইটা নিয়ে অ্যাংশাস না হয়ে এই যে এই মুহূর্তটা আমরা যে এত এনজয় করছি আপনাদের সাথে এই কনভারসেশনটা, এটাই হলো আমাদের কোর ফোকাস। এই জায়গাটায় যদি আমরা থাকতে পারি তাহলে আমরা আরেক দিকে মুভ করতে পারবো। নিজেদের মতো করে আজ নিজের ভাবনাটাকে খুঁজে নেবেন, তাহলে দেখবেন জীবন সুন্দর, লাইফ ইজ বিউটিফুল। ভাবুন, ভাবলে মাথা খোলে। আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। শুভ সকাল। শুভ সকাল।